অন্যদিকে ইডির আর্জি হস্তক্ষেপ করলেন না প্রধান বিচারপতি। 14ই জানুয়ারি হবে তৃণমূল ও ইডির করা মামলার শুনানি। এর আগে আপনারা জানেন যে বিচারপতির এজলাসে যে বিশৃঙ্খলা তৈরি হয়, এই বিশৃঙ্খলার জেরে আজ শুনানি স্থগিত হয়ে যায়। এজলাসে বেনজির বিশৃঙ্খলা তৈরি হয়। হাইকোর্টে বিশৃঙ্খলায় ইডি এবং তৃণমূলের মামলার শুনানি স্থগিত হয়ে যায়। 14ই জানুয়ারি হবে ইডি ও তৃণমূলের মামলার ফের শুনানি। আর এরপরেই ইডির তরফে প্রধান বিচারপতির কাছে আবেদন জানানো হয় যাতে আজই শুনানি হয়, কিন্তু তাতে হস্তক্ষেপ করলেন না প্রধান বিচারপতি। সাহেব যথেষ্ট চেষ্টা করেছিল, একটু হই হচ্ছিল, তা সেই জন্য জজ সাহেব আজ শুনলেন না, বললেন না আমি এইভাবে মামলা শুনি না। 14 তারিখ রেখেছি। আমি নিজে রিকোয়েস্ট করেছি জজ সাহেব সে আমি আর কি করবেন, সে কি করবেন, অত লয়ার ঢুকে গেছে। জজ সাহেব শুনতে চাননি, এইটাই আমি বললাম, কিন্তু আমি তার মানে বলছি না যে এটা বিশৃঙ্খলা বা শৃঙ্খলা, সেটা জজের ব্যাপার, জজ ডিসাইড করবে। বিশৃঙ্খলা করেছে তৃণমূল কংগ্রেস তার লয়ারদেরকে দিয়ে, মমতা ব্যানার্জি তার নির্দেশে করেছে, এবং এরা কালকে যে গরিত অপরাধ করেছে এবং ইডি যেভাবে মুভ করেছে থ্রু লয়ার, একদম ল পয়েন্ট অফ ভিউতে একদম জাস্টিফাইড। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানে, রাজীব কুমার জানে পরিণতি কি হতে যাচ্ছে। আপনি রুল 26টা পড়ে নেবেন, ভায়োলেশন অফ দি মানে সিরিয়াস অফেন্স, ইটস এ ক্রিমিনাল অফেন্স। আর এখানে প্রভাবশালী বলে বাঁচার কোনো জায়গা নেই। এই কাজটা যেদিন আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছিল, সেদিন যদি আমি করতাম, আমি কি বাইরে থাকতাম না জেলে যেতাম? আজকে রানাঘাটের সভা থেকে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় এসে আমাদের চমকাচ্ছে ধমকাচ্ছে, একদিকে কমিশন আরেকদিকে ইডিকে লাগাবে, যা খুশি করো, বিজেপির জল্লাদের কাছে মাথা নত করব না। দেখুন কি বলেছেন। 2019 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির নেতা কর্মীরা, যে না থাকলে আজকে নিজের বাবা মায়ের নামটা ওই অমিত শাহ নরেন্দ্র মোদী লিখতে পারতো না। তারা বাংলায় এসে আমাদের ধমকাচ্ছে, আমাদের চমকাচ্ছে। আরে ভুলে গেছো, মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি তৈরি হয়নি। ভাবছে একদিকে ইসিকে লাগিয়ে, ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেব, আর আরেকদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করব। আরে তুমি ইডি লাগাও, তুমি সিবিআই লাগাও, বিচার ব্যবস্থা লাগাও, তুমি ইনকাম ট্যাক্স লাগাও, তুমি যত অর্থবল তোমার কাছে রয়েছে লাগাও। বাংলার মানুষ বিজেপির জল্লাদদের কাছে আর দিল্লির জমিদারদের কাছে মাথা নত করবে না। ইতিমধ্যেই কিন্তু 3টি মামলা দায়ের হয়েছে। একটা পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছে, 2টি মামলা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, একটা শেক্সপিয়ার সরণি থানায় এবং আরেকটি করেছেন একেবারে যেটা ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। এই গতকালকের ঘটনাতে কোন কোন মামলা এখনো পর্যন্ত দায়ের হয়েছে আমি এই প্রতিবেদনে রাখবো, তারপর আমি সিপিআই এর প্রতিনিধির কাছে আসছি। কয়লা পাচার মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সেক্টর 5-এর অফিসে ইডির হানা। খবর পেয়ে 2 জায়গায় মুখ্যমন্ত্রীর পৌঁছে যাওয়া, সবুজ ফাইল হাতে তাঁর বেরিয়ে আসা, সব মিলিয়ে বৃহস্পতিবার দিনভর নাটকীয় পরিস্থিতি ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি। এরপর একদিকে যখন প্রেস রিলিজ প্রকাশ করে কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে ইডি, তখন অজ্ঞাত পরিচয় ইডি আধিকারিক ও সিআরপিএফ এর বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানা ও বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় 3টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে 2টি মামলাই দায়ের হয়েছে তৃণমূল নেত্রীর অভিযোগের ভিত্তিতে এবং তৃতীয় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতেই শেক্সপিয়ার সরণি থানায় জোড়া মামলা দায়ের হয়। একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেলে পাঠানো অভিযোগের ভিত্তিতে, অন্যটি পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী হুমকি, চুরি, অনধিকার প্রবেশের অভিযোগের ধারা দেওয়া হয়েছে। এর মধ্যে চুরির অভিযোগ 303-এর 2 নম্বর ধারা জামিন অযোগ্য, পাশাপাশি তথ্য প্রযুক্তি আইনেও ধারা দেওয়া হয়েছে। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার বিএলএ 1 এর ঠিকানা, বিএলএ 2 ঠিকানা
সূত্রে দাবি বহু ক্ষেত্রেই ইডি সিবিআই পরিচয় দিয়ে লুঠের ঘটনা ঘটে। অতি সম্প্রতি শেক্সপিয়ার সরণি থানা এলাকায় শুল্ক দফতরের আধিকারিক পরিচয় দিয়ে লুঠের ঘটনা ঘটেছিল। এরকম খবর সামনে আসার পরই পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছন। ইতিমধ্যেই ওই বিল্ডিংয়ের প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রতীক জৈনে লাউডন স্ট্রিটের বাড়ির পাশাপাশি সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের দপ্তরেও হানা দেয় ইডি। সেখানেও পৌঁছে যান মুখ্যমন্ত্রী। এই কারণে তাঁর করা অভিযোগের ভিত্তিতে বিধাননগর কমিশনারেটের অন্তর্গত ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতেও মামলা রুজু হয়েছে। এরকম নজির পশ্চিমবাংলায় এই মুখ্যমন্ত্রীর রাজত্বে অন্তত 100টি রয়েছে। বিগত দিনের মতো এই 3টে মামলার পরিণতিও হবে বলে আমার বিশ্বাস। এই মামলার কোনো বেসিস নেই। সরকারি দল সরকারি তন্ত্রকে ব্যবহার করে দলদাস কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা এসব মামলা করেছেন মুখ্যমন্ত্রীর গুডবুকে থাকার জন্য। এই রেট আসলে কিছুই নয়। ভোটে তৃণমূলের সাথে পারবে না, রাজনৈতিক লড়াইতে পারবে না, তাই পলিটিক্যালি এজেন্সিকে ব্যবহার করে যত রকমের অসভ্যতাম করা সম্ভব অমিত শাহ এবং তার বাহিনী সেই কাজ করছে। কিন্তু ওই যে যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই পাঠাও ইডি নবান্নে ফের দিদি। অন্যদিকে বৃহস্পতিবারই ইডির তরফে প্রেস বিবৃতিতে দাবি করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের ঠিকানায় আসেন এবং মূল প্রমাণ ইলেকট্রনিক ডিভাইস সহ গুরুত্বপূর্ণ নথি নিয়ে বেরিয়ে যান। এরপর মুখ্যমন্ত্রীর কনভয় আইপ্যাকের অফিসে যায়, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সহযোগীরা এবং রাজ্য পুলিশের কর্মীরা জোর করে নথি ও বৈদ্যুতিন প্রমাণগুলি সরিয়ে ফেলেন। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে আবার হাইকোর্টে মামলা করেছে ইডি। ময়ূক ঠাকুর চক্রবর্তী, আবির দত্ত, উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। রবিশঙ্কর প্রসাদ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্যে একটা সঠিক তদন্ত হতে দেবেন না। আমি বলছি কেন্দ্রীয় এজেন্সিগুলোকে এতটা অসহায় সৈকত, মানে কোনো একটা কেন্দ্রীয় এজেন্সি তারা সুষ্ঠুভাবে তদন্ত করতে পারবে কিনা সেটা নির্ভর করবে রাজ্যের মর্জির ওপরে, রাজ্য সরকারের মর্জির ওপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মর্জির ওপরে। এরপরে তুমি কি প্রত্যাশা করো কোন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখানে সুষ্ঠুভাবে তদন্ত শেষ করতে পারবে? একদমই সুব্রতা, দেখো আমরা তো এই রাজ্যে 19 অব্দি বিরোধী দলে শক্তিশালী অবস্থানে ছিলাম, 21 অব্দি প্র্যাকটিক্যালি বিধানসভায়। আমরা সারদা নারদা রোজভ্যালি একের পর এক চাকরি চুরিতে আমাদের আইনজীবীরা মামলা লড়ে তৃণমূলের নেতাগুলোকে জেলে ঢোকাতে পেরেছিল। আজকে কি অসহায় অবস্থা ভাবো, এই দিদি ইডি মোদির এই যাত্রাপালার মাঝখানে দাঁড়িয়ে আমাদের তো দিদির যা ভাষণ শুনলাম তাতে বুঝতে পারলাম এই রাজ্যে তৃণমূল দলের আর কোনো রাজ্য সভাপতি সহসভাপতি আর কেউ নেই, সব আইজি ডিজি এরা হচ্ছে তৃণমূলের সহসভাপতির ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছেন। আমরা তো এতদিন দেখতাম তৃণমূলের লোকাল ব্লক প্রেসিডেন্টের ভূমিকায় ওসি ভূমিকা পালন করে, আর আজকে আইপিএস অফিসাররা তৃণমূলের নেতার ভূমিকা পালন করছে। আর তৃণমূলের তো আর কোনো পার্টি অফিস নেই, কালীঘাট এই তপসিয়া এগুলো আর নেই, সব আইপ্যাকে চলছে। বিডিও অফিসগুলো তালা মেরে দেওয়া হোক, লোকাল থানাগুলো তালা মেরে দেওয়া হোক, আইপ্যাকের কাছে এখন সব চিঠি চাপাটি সাধারণ মানুষ করবে। আমি বলছি শুভেন্দু অধিকারী 2020 সালে কোন দল করতেন? তৃণমূল কংগ্রেস। এই কয়লা পাচারের মামলা 2020 সালে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কয়লার টাকা শুভেন্দু অমিত শাহের কাছে পাঠান। তাহলে কি দিদিমণির ট্রেনিং দিয়েছিলেন কয়লা পাচারের টাকা শুভেন্দুর মাধ্যমে অমিত শাহের কাছে পাঠাতেন? এই জগন্নাথ বাবু RSS আর দিদিমণি কালীঘাটে মিটিং করাতেন, আর আজকে এই জগন্নাথ বাবু বিজেপির নেতা ছবি কথা বলে। ভাই 2014 এই আইপ্যাক বিজেপির টিম ছিল, আজকে দিদির টিম হয়েছে। কেন গতকাল অঙ্কন প্লিজ আমার গলাটা খারাপ, আমি বলছি গতকাল অঙ্কন এক লাইন প্লিজ। গতকাল সন্ধ্যাবেলা মাননীয় মুখ্যমন্ত্রীর পার্সোনাল আইপিএস পুলিশ নিরাপত্তা রক্ষীর যে দায়িত্বে থাকা অফিসার তিনি কেন নাড্ডার হোটেলে গেছিলেন? এর উত্তরগুলো কারা দেবে? এই দিদি মোদি সেটিং এর মাঝখানে এই রাজ্যে একটা দুর্নীতি তদন্ত হবে না। আমরা প্রথম থেকে বলছি চোরেদেরকে তাড়াতে এই রাজনৈতিক দলের সঙ্গে কার সেটিং আছে আমরা জানি না, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে একটা তদন্ত যখন চলছে সেই তদন্তটা সুষ্ঠুভাবে হবে না কেন? কেন কেউ একজন একেবারে ভেতরে যাবেন এবং তারপর কার্যত বাধাহীনভাবে যাব ফাইল এবং ল্যাপটপ থেকে শুরু করে মোবাইল ফোন নিয়ে আসবেন, অন্যদিকে পুলিশ কর্মীরা নিরাপত্তা কর্মীরা তারা সেই একই কাজটা করবেন কার্যত কোনো বাধার মুখে কেন তাদের পড়তে হচ্ছে না? এরপরে তদন্ত দিনের আলো দেখবে, এই প্রত্যাশাটা আদৌ কি করা যায়? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।